আজকে এই ভিডিওটিতে পপুলেশন ডেনসিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের জনঘনত্ব সম্পর্কে আলোচনা করব। তো শুরুতে আমরা ভারতবর্ষের জনসংখ্যার গতি প্রকৃতি সম্পর্কে একটু দেখে নেব। তো ভারত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ এবং পৃথিবীর মোট জনসংখ্যার 17.5% ভারতে বসবাস করে থাকে। আর 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা 121,54,977 জন বা 1.21 বিলিয়ন এবং জনঘনত্ব হলো প্রতি বর্গ কিমিতে 382 জন করে। আরেকটা বিষয় একটু বলে রাখি যে আজকের আলোচনাতে আমরা যে ডেটার উপরে ভিত্তি করে আলোচনা করব সেটা 2011 সালের জনগণনার ডেটা অনুযায়ী। তো এবারেতে আমরা দেখি যে আমাদের যে ভারতবর্ষের যে জনঘনত্ব, সেই জনঘনত্ব অনুযায়ী ভারতবর্ষের যে আঞ্চলিক বিভাগগুলো রয়েছে সেইগুলো। অর্থাৎ জনঘনত্ব অনুযায়ী আমাদের ভারতবর্ষকে কি আঞ্চলিক বিভাগেতে বিভক্ত করা হয়েছে। তো এখানেতে ৫টা আঞ্চলিক বিভাগ আছে জনঘনত্ব অনুযায়ী। প্রথম বিভাগটি হয়েছে দেখো যে অত্যধিক জনঘনত্ব যুক্ত অঞ্চল। আর এখানেতে যে অঞ্চলটি পড়ে তাতে প্রতি বর্গ কিমিতে ৮০০ জনেরও বেশি করে মানুষ বসবাস করে থাকেন। এর পরের যে অঞ্চলটা সেটা হচ্ছে যে অধিক জনঘনত্ব যুক্ত অঞ্চল, যেখানেতে প্রতি বর্গ কিমিতে ৪০১ থেকে ৮০০ জন করে বসবাস করে থাকে। তারপরে মধ্যম জনঘনত্ব অঞ্চল, যেখানেতে জনঘনত্ব হচ্ছে ২০১ থেকে ৪০০ জন করে। তারপর স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানেতে প্রতি বর্গ কিমিতে ১০১ থেকে ২০০ জন করে বসবাস করে থাকে। এবং সবশেষে অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানেতে প্রতি বর্গ কিমিতে ১০০ জনেরও কম করে মানে জনগণ বসবাস করে থাকে। তো এইটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের জনঘনত্ব অনুযায়ী যে আঞ্চলিক বিভাগ, সেই আঞ্চলিক বিভাগ। আর এখানেতে দেখো একটা ম্যাপ রয়েছে, যে ম্যাপটাতে যেই জনঘনত্ব অনুযায়ী যে অঞ্চলগুলো রয়েছে আমাদের ভারতবর্ষের, সেই অঞ্চলগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং এখানেতে একটা ইন্ডেক্সও দেওয়া হয়েছে, যে যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারা যায় যে কোন অঞ্চলগুলোতে বেশি জনঘনত্বযুক্ত এবং কোনগুলোতে কম। তোমরা একটু এই ম্যাপটাকে ভালো করে দেখে নিও, তাহলে খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে। এবারেতে আমরা এই যে অঞ্চলগুলো আছে, এই প্রত্যেকটা অঞ্চল সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কোন রাজ্যগুলো এর মধ্যে পড়ে এবং কেন এই এত অধিক জনঘনত্ব বা কম জনঘনত্বের কারণ, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেতে হচ্ছে এই অত্যাধিক জনঘনত্বযুক্ত যে অঞ্চল, প্রথম যে অঞ্চলটা, সেই অঞ্চলটা সম্পর্কে আলোচনা করব। তো এর আঞ্চলিক বিস্তৃতি কি আছে? এর আঞ্চলিক বিস্তৃতি হচ্ছে দেখো যে দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি, দমন-দিউ, লাক্ষাদ্বীপপুঞ্জ, বিহার, আ আ পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ, এই যে জায়গা মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে, সেইগুলো আ এই অত্যাধিক জনঘনত্বপূর্ণ যে অঞ্চলটা তার মধ্যে পড়ে সবথেকে বেশি আমাদের ভারতবর্ষের মধ্যে। এবং দেখো এই যে দিল্লি হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল এবং এটা ভারতবর্ষেরও সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ অঞ্চল এই দিল্লি। যেখানেতে প্রতি বর্গ কিমিতে ১১,২৯৭ জন করে বসবাস করে। আর আমাদের ভারতবর্ষে যদি রাজ্যগুলোর দিক থেকে দেখা যায় তাহলে বিহার হচ্ছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, যেখানেতে প্রতি বর্গ কিমিতে ১,১০২ জন করে বসবাস করে থাকে। তো এইখানেতে যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে, এখানেতে প্রত্যেকটাতেই জনঘনত্ব খুবই বেশি এবং এটা ভারতের অত্যাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে। আর এখানেতে এই যে অত্যাধিক জনঘনত্বের কারণ হিসেবে যেগুলো বলা হয়, সেটা হচ্ছে যে এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এই পশ্চিমবঙ্গের মাটি খুব উর্বর। আমাদের পশ্চিমবঙ্গ একটি জনঘনত্বপূর্ণ রাজ্য, ২য় জনঘনত্বপূর্ণ রাজ্য এবং আমাদের পশ্চিমবঙ্গ গঙ্গার নিম্ন সমভূমি অঞ্চলেতে অবস্থিত হওয়ার দরুন এখানেতে সমভূমি রয়েছে, বিশেষ করে পলিগঠিত সমভূমি, যেখানকার মাটি খুব উর্বর, চাষবাস ভালো হয়, যে কারণে পশ্চিমবঙ্গের জনঘনত্ব তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এছাড়া দেখো ভারতবর্ষের প্রাচীনতম যে একটি শিল্পাঞ্চল হুগলি শিল্পাঞ্চল এখানেতে অবস্থিত। আমাদের পশ্চিমবঙ্গের যে হুগলি নদী রয়েছে, সেই হুগলি নদীর ২ তীরেতে যে হুগলি শিল্পাঞ্চল গড়ে উঠেছে, সেই শিল্পাঞ্চলেতে অতি প্রাচীনকাল থেকে, মানে অতি প্রাচীন বলতে ব্রিটিশ ভারতবর্ষের থেকেই এই শিল্পাঞ্চলেতে কাজের জন্যে পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য থেকে
এখনো পর্যন্ত লোক এখানেতে এসে কাজকর্ম করে। তো যেটা আমাদের ভারতবর্ষের আমাদের রাজ্যের জনঘনত্বকে বাড়িয়েছে। এছাড়া দেখো যে উত্তরপ্রদেশ, বিহারের উর্বর পলি সমৃদ্ধ গাঙ্গেয় সমভূমিতে অবস্থিত হওয়ায় কৃষিজ ফসল উৎপাদনে যথেষ্ট উন্নত। এই রাজ্যে আবার জন্মহারও খুব বেশি থাকার দরুন যেটা জনঘনত্বকে বাড়িয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গের মতন বিহার ও উত্তরপ্রদেশও কিন্তু গাঙ্গেয় সমভূমি অঞ্চলেতে অবস্থিত। উত্তরপ্রদেশ মধ্য গাঙ্গেয় সমভূমি, বিহার এগুলো রয়েছে গাঙ্গেয় সমভূমি অঞ্চলেতে, যে কারণেতে সেখানেও উর্বর পলি মৃত্তিকা রয়েছে। পশ্চিমবঙ্গের মতো চাষবাস ভালো হয় এবং এই রাজ্যের জন্মহারও বেশি, যে কারণেতে জনঘনত্বটাও তুলনামূলকভাবে বেশি। এছাড়া এই যে দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় শাসনতন্ত্র পরিচালনা, শিল্প ও বাণিজ্যের কারণেতে শহরে পরিণত হয়েছে এবং জনঘনত্ব বেশি। তো দিল্লি আমাদের রাজধানী, নিউ দিল্লি আমাদের রাজধানী। তো যে কারণেতে দিল্লিতে খুব স্বাভাবিকভাবেই একটি দেশের রাজধানী হওয়ার দরুন সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন মানুষ সেখানেতে যাতায়াত করেন এবং প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত, বিভিন্ন শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত, বাণিজ্যের সঙ্গে যুক্ত, যেটা খুব স্বাভাবিকভাবেই দিল্লি বা চণ্ডীগড়ের মতন যে সমস্ত আ কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, তাতে জনঘনত্বের পরিমাণটা বাড়িয়েছে। এরপরেতে দেখো রয়েছে যেটা দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে অধিক জনঘনত্ব পূর্ণ যে অঞ্চল। তো এটার মধ্যে কোন, কোন রাজ্যগুলো পড়ে আমরা একটু দেখে নিই। দেখো এখানেতে দাদরা, নগর হাভেলি, হরিয়ানা, তামিলনাড়ু, পাঞ্জাব, ঝাড়খণ্ড এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পড়ছে এই অঞ্চলগুলো। আর এই অঞ্চলেতেও জনঘনত্ব তুলনামূলকভাবে বেশি এবং সেটারই কারণগুলো আমরা দেখে নেব যে কি কারণেতে এখানেতে। তো দেখো এখানেতে এই যে উত্তরপ্রদেশের পাঞ্জাব ও হরিয়ানা, এই পাঞ্জাব, হরিয়ানা উর্বর পলি সমৃদ্ধ এই যে গাঙ্গেয় ও সিন্ধু সমভূমিতে অবস্থিত। যেখানেতে জলসেচ ব্যবস্থাও উন্নত। তো এই দুটোর উন্নত হওয়ার জন্যে মানে গাঙ্গেয় এবং সিন্ধু সমভূমিতে অবস্থিত। আর জলসেচ ব্যবস্থাও এখানে বেশ উন্নত, তাই কৃষিকাজটা খুব ভালো হয়। আমরা প্রত্যেকেই জানি যে পাঞ্জাব, হরিয়ানা আমাদের ভারতবর্ষের মধ্যে একটি অত্যন্ত কৃষি সমৃদ্ধ রাজ্য, যেখানে কৃষিকাজ খুব ভালো হয়। তো সেই কারণেতে খুব স্বাভাবিকভাবেই জনঘনত্ব এখানেতে বেশি হবে, মানুষজন বেশি বসবাস করবে। তার সঙ্গে দেখা গেল যে দক্ষিণের যে রাজ্য তামিলনাড়ু আছে, তামিলনাড়ুও কাবেরী নদীর অববাহিকায় অবস্থিত এবং উপকূলীয় সমভূমি থাকার দরুন সেখানেতেও কৃষিকাজ ভালো হয়। আ তার পাশাপাশি দেখো ঝাড়খণ্ড আছে এই অঞ্চলের মধ্যে এবং ঝাড়খণ্ড মালভূমি অঞ্চল। তো এখানেতে কৃষিকাজ ভালো না হলেও খনিজ সম্পদ আছে। আর মালভূমি অঞ্চলগুলো খনিজ সম্পদে সমৃদ্ধ। তো যে কারণেতে খনিজ ভিত্তিক যে সমস্ত শিল্পগুলো গড়ে উঠেছে, যেরকম লৌহ ইস্পাত শিল্প ঝাড়খণ্ডের এই অঞ্চলগুলোতে গড়ে উঠেছে। তো যেটা জনঘনত্বকে বাড়িয়েছে। কারণ এই সমস্ত জায়গাতে কর্মসংস্থানের জন্য মানুষজন অন্যান্য জায়গা থেকে আসে এবং যেটার ফলেতে জনঘনত্ব বেড়েছে। তো আ এইটা গেল হচ্ছে আমাদের অধিক জনঘনত্বপূর্ণ যে অঞ্চল যেটা, তার জনঘনত্বের মানে বেশি থাকার যে কারণটা সেইটা। এবারেতে মধ্যমেতে আমরা আসি, যে মধ্যম জনঘনত্বপূর্ণ যে অঞ্চল যেটা রয়েছে ভারতবর্ষের, তার মধ্যে কোন, কোন রাজ্যগুলো পড়ছে আমরা একটু দেখে নিই। দেখো এখানে রয়েছে অসম, গোয়া, মহারাষ্ট্র, ত্রিপুরা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো এতগুলো রাজ্য রয়েছে। আর এইখানেতে যে কারণেতে এখানেতে জনঘনত্ব মধ্যম, সেটার কারণগুলো এবার দেখে নিই। তো দেখো এখানেতে উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও কর্ণাটক রাজ্য সমভূমি ও মালভূমির সমন্বয়ে গঠিত। দুটো একসাথে মিক্সড রয়েছে। তো সমভূমিতে খুব স্বাভাবিকভাবেই কৃষিকাজ হয় আর মালভূমি অঞ্চলেতে খনিজ সম্পদে সমৃদ্ধ। তো খুব স্বাভাবিকভাবেই এখানেতে জনঘনত্ব বেশি না হলেও মধ্যম প্রকৃতির আছে। মানুষ বসবাস করে এই সমস্ত জায়গাতে। এছাড়া অসম, ত্রিপুরা রাজ্যে বাগিচা, যেরকম চা বাগিচা গড়ে উঠেছে, বাগিচা কৃষিতে উন্নত। মহারাষ্ট্র, গুজরাট শিল্পোন্নত রাজ্য। নো ডাউট শিল্পোন্নত রাজ্য হলেও মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল মালভূমির অন্তর্গত আর গুজরাটের উত্তর-পশ্চিম অংশ শুষ্ক মরুপ্রায় অঞ্চলে এটা জনঘনত্ব মধ্যম প্রকারের। দেখো মহারাষ্ট্র এবং গুজরাট শিল্পোন্নত। বিশেষ করে এই মুম্বাই, আহমেদাবাদ এই সমস্ত যে শহরগুলো, এগুলো শিল্পের দিক থেকে খুবই ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে খুবই উন্নত। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মহারাষ্ট্র এবং গুজরাটের জনঘনত্ব মধ্যম প্রকৃতির। তার একটা বড় কারণ হচ্ছে যে মহারাষ্ট্রের বেশিরভাগ অংশটা হচ্ছে মালভূমির অন্তর্গত। দাক্ষিণাত্যের ডেকান ট্রাপ মালভূমির অন্তর্গত। আর গুজরাটের বেশিরভাগ অংশটা হচ্ছে শুষ্ক মরুপ্রায় অঞ্চল। যে কারণেতে ওই সমস্ত জায়গাতে লোকজন কম বসবাস করে। তো যার ফলেতে জনঘনত্বটা কি মাঝামাঝি জায়গায় রেখেছে। খুব বেশি বাড়িয়েও দেয়নি, খুব বেশি কমিয়েও দেয়নি। একটা ব্যালেন্সড অবস্থাতে রয়েছে। আর রাজস্থানের ক্ষেত্রেও সেই একই রকমভাবেই দেখা যায় যে রাজস্থানেতে বেশিরভাগটাই মরুভূমি অঞ্চল। আর খুব স্বাভাবিকভাবেই তোমরা সবাই জানো যে মরুভূমি অঞ্চলেতে সব দিক থেকেই সমস্যা, বিশেষ করে জল। তো যে কারণেতে রাজস্থানেতে জনঘনত্ব কিন্তু যথেষ্ট কম।
এরপরে আসছি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল। স্বল্প জনঘনত্বের মধ্যে যে রাজ্যগুলো রয়েছে দেখো যে উত্তরাখণ্ড, ছত্তিশগড়, মেঘালয়, মণিপুর, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড এরা হচ্ছে স্বল্প জনঘনত্বযুক্ত রাজ্য। তো এখানে জনঘনত্ব তুলনামূলকভাবে কম, মানে মধ্যমের থেকে আরও কম এই জায়গাতে। আচ্ছা, তো এখানেতে দেখো যে কারণেতে এই স্বল্প জনঘনত্ব হয়েছে তার কারণ হচ্ছে দেখো যে মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের যে দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত। যে কারণেতে গভীর বনভূমি রয়েছে পার্বত্য বনাঞ্চলেতে এবং আবহাওয়া, জলবায়ু কিন্তু খুবই প্রতিকূল। যে কারণেতে মানে অনুন্নত কৃষি ও শিল্পের কারণেতে এই অঞ্চলে জনঘনত্ব কম করেছে, অনেকটাই কম। এরপর দেখো সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল যেখানেতে জনসংখ্যা মানে ঘনত্ব খুবই কম। তো এখানেতে দেখো যেটা রয়েছে দেখো এই যে রাজ্যগুলো পড়ে যেখানে সিকিম, জম্মু কাশ্মীর, মিজোরাম, আন্দামান নিকোবর, আ অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলো পড়ছে। আর এই অরুণাচল প্রদেশ কিন্তু আমাদের ভারতবর্ষের সবথেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য। মানে দেখো প্রতি বর্গ কিমিতে ১৭ জন, মাত্র ১৭ জন করে লোক বসবাস করে থাকে। খুবই কম, মানে সবথেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য। আর এত কম জনঘনত্ব হওয়ার যে কারণগুলো সেটা হচ্ছে দেখো যে এই অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত। আর এই অঞ্চলের পার্বত্য ভূভাগ, প্রতিকূল জলবায়ু, গভীর অরণ্য, অনুন্নত কৃষি পদ্ধতি প্রভৃতি কারণেতে জনঘনত্ব কম। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো মূল মানে আমাদের ভারতের মূল যে ভূভাগ রয়েছে সেটা থেকে তো সম্পূর্ণ বিচ্ছিন্ন। তার পাশাপাশি আন্দামানের যে গভীর বনভূমি এবং অস্বাস্থ্যকর উষ্ণ এবং আর্দ্র জলবায়ুর জন্যে এই অঞ্চলেও জনবসতির ঘনত্ব খুবই কম। তো যে কারণেতে আমাদের এই যে অঞ্চলটা যেটা রয়েছে এইখানেতে জনঘনত্ব খুবই কম। মানুষ বসবাস সেইভাবে করতে চায় না এই সমস্ত জায়গাতে। কারণ প্রকৃতি হচ্ছে প্রতিকূল। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।